1 জানুয়ারি এটি কার্যকরী হয়। এই আইনে 511টি ধারা আছে। 511টি ধারার ভিতরে সর্বোচ্চ ধারা হচ্ছে মৃত্যুদণ্ড, যা 10টি সেকশনে বর্ণিত আছে, এবং এর ভিতরে একটি ধারা আছে সেখানে শুধুমাত্রই মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, 303 ধারা। আর সর্বনিম্ন সাজার ধারা হচ্ছে 510, সেখানে 24 ঘন্টা কারাবাস এবং 10 টাকা জরিমানা। এই 511টি ধারার ভিতরে কিছু ইম্পর্টেন্ট ধারা থাকে বা আছে, যেটা আমরা পূর্বেও আলোচনা করেছি বিভিন্নভাবে। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ধারা, যেখানে সেগ্রিগেশন করা বা এখানে ডিফারেন্স করা অনেকটা কঠিন কাজ, অনেক সময় আমাকে বুঝতে কষ্ট হয়। সেটা হচ্ছে 299 ধারা, কালপাবাল হোমিসাইড, অর্থাৎ নিন্দনীয় নরহত্যা এবং মার্ডার এবং খুন, 300 ধারায় যে খুনের সংজ্ঞা দেওয়া আছে। 299 ধারায় যে নিন্দনীয় নরহত্যা এবং 300 ধারায় খুনের সংজ্ঞা, এই 2 ধারা নিয়ে আজকে আলোচনা করব। এখানে পূর্বেও আলোচনা করেছি। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে কালপাবাল হোমিসাইড বা এই নিন্দনীয় নরহত্যা, এটা সাধারণত যে 3টি মৌলিক উপাদান রয়েছে যে কালপাবাল হোমিসাইডের, যে কালপাবাল হোমিসাইড কখন হবে, কিভাবে হবে, সেই বিষয়টা। এখানে 299 ধারায় 3টি বিষয়ে যদি হয়, তাহলে সে কালপাবাল হোমিসাইড হবে। কীরকম? এটা হচ্ছে যে কাউকে যে প্রভোকেশনের মাধ্যমে বা কেউ যদি উত্তেজিত হয়ে কাউকে আঘাত করে, আর সেই আঘাতের ফলে যদি কারো মৃত্যু হয়, তাহলে সেইটা হবে এখানে কালপাবাল হোমিসাইড। আরেকটা বিষয় হচ্ছে যে কাউকে যে বডিলি ইনজিওর্ড করা হয়, যে কোনো কারণে কোনো পরিস্থিতিতে কাউকে শুধুমাত্র শারীরিকভাবে এখানে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য ছিল, সে হিসেবে কেউ যদি কাউকে আঘাত করে, সেই আঘাতে যদি তার কনসিকুয়েন্টলি মৃত্যু হয়, তাহলে সেইটি সাধারণত খুন না হয়ে এটা কালপাবাল হোমিসাইড বা এখানে নিন্দনীয় নরহত্যা হবে। নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে সাধারণত সরকারি যে আইনানুগ যে বিধিবিধান, এটা প্রয়োগ করতে যেয়ে যদি এক্সেসিভ পাওয়ার এক্সারসাইজ করা হয়, এক্সিডিং পাওয়ার এক্সারসাইজ করা হয়, সেক্ষেত্রে এটা কালপাবাল হোমিসাইড হবে। তো এই কালপাবাল হোমিসাইডের ভিতরে কিছু ব্যতিক্রম আছে, যেগুলো অনেক সময় খুনের পর্যায়ে পড়বে, আবার কখনো কালপাবাল হোমিসাইড হবে। আমরা 300 ধারা যদি ব্যাখ্যা করি, তাহলে এটা ভালো করে বুঝব যে কালপাবাল হোমিসাইড এবং এটা খুনটা কি, যদি 300 ধারার যে সংজ্ঞা প্রদানের যে ব্যাখ্যা আছে, সেখানে আমরা এটা পেতে পারি। 300 ধারায় 2টো অংশ আছে। একটা অংশে উল্লেখ করা হয়েছে যে খুন কিভাবে হবে, খুনের সংজ্ঞা। আরেকটি অংশে আছে 5টি ব্যতিক্রম। 300 ধারার প্রথমার্ধে বা প্রথম যে আলোচনা, এই প্রথম আলোচনায় 4টি ক্লজ আছে। এই 4টি ক্লজে আলোচনা করা হয়েছে নিন্দনীয় নরহত্যা কখন খুন হবে। কালপাবাল হোমিসাইড ইজ অ্যামাউন্টিং টু মার্ডার। এবং আরেকটা আছে যে কি হলে মার্ডার হবে বা খুন হবে। আর সেকেন্ড ফেসে 300 ধারার সেকেন্ড ফেসে আলোচনা করা হয়েছে ব্যতিক্রম, অর্থাৎ কোন ব্যতিক্রমগুলো হলে সে খুন না হয়ে সেটা কালপাবাল হোমিসাইড হবে। সেটা 5টি এখানে ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে আলোচনা করতেছি। প্রথমে আমরা এই 4টি যে ক্লজ আছে, এই 4টি ক্লজ নিয়ে আলোচনা করি। 4টি ক্লজের হচ্ছে, প্রথম হচ্ছে এখানে যে আমি কখন এই যে খুন, অর্থাৎ ইন্টেনশনালি উইথ মেন্স রিয়া, যেটাকে বলা হয় দুষ্ট মন। আমাদের যে ফৌজদারি আমাদের যে দণ্ডবিধি, যে দণ্ডবিধিতে যে গুরুত্বপূর্ণ একটা টার্ম আছে, সেটা হচ্ছে মেন্স রিয়া, দুষ্ট মন। অর্থাৎ কোনো অপরাধ ঘটাতে গেলে সেখানে অবশ্যই একটা দুষ্ট মন থাকতে হবে, অর্থাৎ পরিকল্পনা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে। এই ইন্টেনশন থাকতে হবে এবং
মেন্স রিয়া যদি থাকে, দুষ্ট মন থাকে উপস্থিত, এবং আমি খুন করার উদ্দেশ্যে যদি কাউকে খুন করা হয় বা কাউকে হত্যা করা হয়, আমি খুন করব বা তাকে হত্যা করব, মেরে ফেলবো, এই উদ্দেশ্যেই কাউকে যদি হত্যা করা হয়, তাহলে সেটা হবে খুন, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। এটা খুন হিসেবে গণ্য হবে। যেমন আমি যদি এ সাপোজ এ পরিকল্পনা করলো বিকে সে হত্যা করবে তার স্বার্থ হাসিলের জন্য, তার যে তাকে হত্যা না করলে তার যে স্বার্থ হাসিল হবে না, এই জন্য সে পরিকল্পনা করলো। পরিকল্পনা মোতাবেক তিনি কোনো এক সুযোগ পেয়ে সুযোগের অপেক্ষায় থাকলেন। যখন সুযোগটা হলো ঠিক তখনই তাকে হত্যা করলো, তার রিভলভার দিয়ে হোক বা কোনো অবৈধ অস্ত্র দিয়ে হোক, যেভাবে হোক হত্যা করলো। এই হত্যাটি হবে মূলত খুন। এটা নিন্দনীয় নরহত্যা হবে না, এই হত্যাটি জাস্ট খুন হিসেবে ট্রিট হবে। অর্থাৎ কালপেবল হোমিসাইড ইজ অ্যামাউন্টিং টু মার্ডার, খুন হিসেবে এটা গণ্য হবে। অর্থাৎ কাউকে মারার উদ্দেশ্যে যদি কেউ আঘাত করে বা এখানে সে পরিকল্পনা প্রয়োগ করে, তাহলে সেটা হবে খুন, সেটা মার্ডার হবে। এরপরে আছে যে কাউকে শারীরিকভাবে আঘাত করা, ইনজুর্ড টু দ্য বডি, যদি কাউকে শরীরে এমনভাবে আঘাত করলো যে আঘাতে তার মৃত্যু নিশ্চিত, এই শারীরিক যে আঘাত, এই আঘাতে তার মৃত্যু হবে জেনে যদি আঘাত করা হয়, তাহলে সে আঘাতে তার খুনের দায় সে সাব্যস্ত হবে। যেটা আমাদের আছে 326-এর এ ধারায় আমরা জানি যে কাউকে যদি শারীরিকভাবে এমন আঘাত করলো যে গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট, যে হাতে তার মৃত্যু অবধারিত, সেখানে আমরা সেই মৃত্যুর জন্য যদি মৃত্যু বরণ করে তাহলে অবশ্যই সেটা খুনের পর্যায়ে পড়বে। এবং যদিও আমাদের 326-এর এ ধারায় খুব মৃত্যুবরণ না করলেও সাংঘাতিক পরিমাণে যে যদি মৃত্যুর উপক্রম হয় তাহলেও তাকে সাধারণত মৃত্যুদণ্ড দেওয়া যায়। তবে শরীরের আঘাতের ফলে কনসিকুয়েন্টলি যদি তার মৃত্যু ঘটে এবং সেটা জেনে শুনে যে এমন জায়গায় আঘাত করলো যে আঘাতে তার মৃত্যু হতে পারে বা মৃত্যু হওয়া সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে, তাহলে এটাও ঠিক খুন হবে, এটা কালপেবল হোমিসাইড হবে না। তবে এমন যদি হয় যে আমি আঘাত করলাম শরীরে কিন্তু তার মৃত্যু হবে এমনটি কোনো নিশ্চয়তা ছিল না বা সেই রকম উদ্দেশ্য করেও তাকে আঘাত করা হয়নি, সেটা কিন্তু কালপেবল হোমিসাইড হবে। কিন্তু আমি যদি জেনে শুনে করি যে এমন আঘাত করেছি শরীরে যে তার কনসিকুয়েন্টলি তার মৃত্যু অবশ্যই অবধারিত, এটা যদি হয় তাহলে সেটা হবে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, এটা খুনের পর্যায়ে পড়বে। আবার এখানে অনেক সময় নলেজ বা জ্ঞান এখানে যদি জানা থাকে যে তিনি পূর্বেই যদি জানা থাকে যে লোকটি অসুস্থ বা গুরুতর অসুস্থ বা তার হার্টের রুগী, তাকে হার্ট সার্জারি করা আছে, একে যদি আমি এমনভাবে আঘাত করি যে এক আঘাতে তার মৃত্যু হবে, যদি জেনে শুনে তাকে আঘাত করা হয়, তার বুকে একটা ঘুষি মারা হয় বা একটা ইট দিয়ে আঘাত করা হয় এবং সেই আঘাতে তার মৃত্যু অবধারিত, জেনে যদি করা হয় তাহলে সেটা হবে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, এটা খুনের পর্যায়ে পড়বে। তাহলে অর্থাৎ মৃত্যু মারার উদ্দেশ্যে মারা, অনেক সময় শরীরে এমন আঘাত করা যে আঘাতে তার মৃত্যু নিশ্চিত, এখানে জেনে শুনে আঘাত করা, অর্থাৎ আমি জানি পূর্বে তার অসুস্থতা ছিল, এমনভাবে আঘাত করব যে সামান্য আঘাতই সে মৃত্যুবরণ করবে জেনে শুনে, তাহলে এই আঘাতটা খুন হবে। কিন্তু এমন যদি হয় যে আঘাত করা হয়েছে জানা ছিল না তার হার্টে ব্লক আছে কিংবা তার সে হার্টের রোগী, তাকে আঘাত করা হলো এমনভাবে বা উত্তেজিত হয়ে আঘাত করা হলো কোনো একটা পর্যায়ে শিক্ষা দেওয়ার জন্য, তাকে মারার উদ্দেশ্য নয়, তাহলে সেটা কিন্তু আর মার্ডার হবে না, সেটা হবে কালপেবল হোমিসাইড, নিন্দনীয় নরহত্যা। তাহলে এখানে নলেজটা একটা বড় ব্যাপার
যে জেনে শুনে যদি আমি আঘাত করি, যে অসুস্থ ব্যক্তি তাকে এখানে সামান্য আঘাত করলেই তার মৃত্যুবরণ নিশ্চিত, তাহলে সেটা কালপেবল হোমিসাইডে আওতাভুক্ত পড়বে। এরপরে হচ্ছে যে আমি যদি কোনো সরকারি কর্মকর্তা তিনি এলোপাথারি গুলি ছোড়েন যেখানে প্রয়োজন নাই, একটা মব দেখেই মিছিল দেখেই গুলি করা শুরু করলেন, তাহলে এই গুলিতে কিছু লোক হতাহত হলো, মৃত্যুবরণ করলো, তাহলে এই যে পুলিশ অফিসার বা ইন্সপেক্টর বা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী যে কর্মকর্তা, ইনি কিন্তু এই খুনের অপবাদ থেকে এখানে রক্ষা পাবেন না কোনো ক্রমে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, এই একজন পুলিশ ইন্সপেক্টর, তিনি ডিউটিরত অবস্থায় আসেন, হঠাৎ করে দেখলেন একটি মব আসতেছে বা একটা মিছিল আসতেছে, উনি হঠাৎ করেই সে মিছিলের উপর গুলি বর্ষণ করলেন। কিন্তু সেই মিছিলের ধরন এমন ছিল না যে সেটা আক্রমণাত্মক বা এখানে জনক্ষতিকারক, অথচ তিনি কোনো রকম উস্কানি ছাড়াই সেখানে এলোপাথারি গুলি মারলেন, পাশের জনসাধারণ মারা গেল, সাধারণ লোক মারা গেল। এটা কিন্তু তিনি খুনের দায় সাব্যস্ত হবেন, এখানে নিন্দনীয় নরহত্যা হবে না, এটা খুন হবে। কিন্তু এমন যদি হয় যে উনি যদি প্রমাণ করতে পারেন যে না, ওখানে এমন জনস্বার্থের জন্য আমি এখানে গুলি ছুড়েছি বা এখানে এমন ঘটনা ঘটতেছিল যে যদি আমি গুলি না ছুড়তাম তাহলে এখানে অনেক জানমালের ক্ষতি হতো, সরকারি সম্পত্তির ক্ষতি হতো এবং অনেক জনসাধারণের জীবন হুমকির মুখে ছিল, তাই আমি গুলি ছুড়েছি। তাহলে এখানে এটা প্রমাণ করতে পারলে তাহলে তিনি অনেকটা আইনের দ্বারা রেহাই পাবেন। আর তা নাহলে যদি এমন হয় যে উনি যে গুলি ছুড়েছেন সেই গুলিতে সাধারণ মানুষ মারা গেছে, এখানে কিন্তু নিন্দনীয় যে নরহত্যা, এর দায় তিনি সাব্যস্ত তিনি এখানে দায়ী হবেন এবং এখানে তাকে অপরাধী করা যাবে। কিন্তু তিনি যদি বিনা উস্কানিতে গুলি ছোড়েন তাহলে সেটা মার্ডার, খুনের পর্যায়ে পড়বে। এটাই আমাদের এই যে ৩০০ ধারার যে সংজ্ঞা, সেই সংজ্ঞার যে প্রথমার্ধে যে ৪টে ক্ষেত্র আছে, ৪টে ক্ষেত্রের কথা এখানে বলেছে। তাহলে প্রথম ক্ষেত্রটা কি? প্রথম ক্ষেত্র ডাইরেক্ট মার্ডার, আমি খুন করার উদ্দেশ্যে খুন করা। দ্বিতীয় হচ্ছে যে যদি আমি কোনো শারীরিকভাবে কাউকে এমন আঘাত করি যে আঘাতে তার মৃত্যু নিশ্চিত। এবং আরেকটা আছে ৩ নম্বরে আমাদের আছে নলেজ, জানি শুনে, যে আমি জানলাম যে সে তার অসুস্থতা আছে, সামান্য একটু আঘাত করলেই তিনি মৃত্যুবরণ করবেন, এটাও খুনের পর্যায়ে পড়বে। আবার আছে ৪ নম্বরে আছে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তিনি একটা মবের উপরে হঠাৎ করে গুলি করলেন, সেখানে এমন কোনো ভায়োলেন্স সৃষ্টি হয় নাই, গুলি করার মতন কোনো সিচুয়েশন তৈরি হয়নি, অথচ তিনি গুলি করে দিলেন, সেখানে অনেক লোক মারা গেল, এখানে হতাহত হলো, তাহলে এক্ষেত্রে তিনি খুনের দায় সাব্যস্ত হবেন। এই ৪টি বিষয়ে সাধারণত বলা আছে ৩০০ ধারার প্রথমার্ধে। আমাদের আরেকটা আছে যে ৩০০ ধারার যে দ্বিতীয়ার্ধে এখানে যে ৫টি ব্যতিক্রম আছে, যে ৫টি ব্যতিক্রম খুন করলেও সেটা খুনের পর্যায়ে না পড়ে সাধারণত কালপেবল হোমিসাইডের পর্যায়ে পড়বে, অর্থাৎ ২৯৯ ধারার আওতায় আসবে। ২৯৯ ধারায় যে কালপেবল হোমিসাইড বলা হয়েছে যে নিন্দনীয় নরহত্যা, তো নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে একটু কথা বলা দরকার। সেটা হচ্ছে এখানে হোমিসাইড বা নরহত্যা ২ রকমের হয়। কীরকম হয়? একটা হচ্ছে হিউম্যান লাইফ আর হিউম্যান বডি। হিউম্যান লাইফ, হিউম্যান বডি, এই দুটো যে হিউম্যান লাইফের ক্ষেত্রে যে হোমিসাইড হয় এবং হিউম্যান বডির ক্ষেত্রে হোমিসাইড হয়। মানে যে মানুষকে হত্যা করে হয়, আবার কাউকে শারীরিক আঘাত করেও মৃত্যুবরণ করানো যায়। আবার এখানে ডাইরেক্ট মৃত্যুবরণ করাবার জন্য ব্যবস্থা থাকে। একটা হচ্ছে এখানে যেটাকে বলা হয় লাইফ, হিউম্যান লাইফ, আরেকটা হচ্ছে হিউম্যান বডি। এখন এই যে মৃত্যুটা, এই মৃত্যুর আবার দুটো বিষয় আছে। একটা লফুল হোমিসাইড, আরেকটা হচ্ছে আনলফুল হোমিসাইড। লফুল হোমিসাইড হচ্ছে কি? যে আইনগত এখানে নরহত্যা। আরেকটা আছে যে বেআইনি নরহত্যা। আইনগত নরহত্যা বলতে আমরা সাধারণত বুঝি যে অনেক সময় যে বিচারিক আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, কাউকে মেরে ফেলার জন্য হুকুম দেয়, তাহলে এটা কিন্তু লফুল হবে।
এটা জাস্টিফাইড হবে, এটা আইনের দ্বারা এটা হবে যে লফুল, এটা হলো। অনেকটা জাস্টিফাইড যে হোমিসাইড আছে, জাস্টিফাইড হোমিসাইড, লফুল হোমিসাইড, আনলফুল হোমিসাইড। এখানে জাস্টিফাইড হচ্ছে যে কেউ আত্মরক্ষার জন্য যদি কাউকে আঘাত করে, সে আঘাতে যদি তার মৃত্যু হয়, তাহলে আত্মরক্ষাকারীর অধিকার আছে তার নিজের জানমাল এটা রক্ষা করা। সুতরাং সেলফ ডিফেন্স হিসেবে বা এখানে প্রাইভেট ডিফেন্স হিসেবে তিনি অবশ্যই কারো মৃত্যু ঘটাতে পারেন। তো সেটা হবে জাস্টিফাইড। এখানে তো জাস্টিফাইড যেটা আছে যে আমি আ যদি নিজের জানমাল রক্ষার জন্য বা অন্যের জানমাল রক্ষার জন্য কাউকে আমি হত্যা করি, তবে সেটা আইনের দ্বারা এটা সিদ্ধ আছে। আবার আইন শৃঙ্খলা বাহিনী আদিষ্ট হয়ে বা অর্ডারের ভিত্তিতে যদি কোনো কাজ করে, কমান্ডের ভিত্তিতে কোনো কাউকে হত্যা করে, সেটাও কিন্তু জাস্টিফাইড, এখানে ল দ্বারা লফুল জাস্টিফাইড হবে। এখানে তাকে খুনের দায় সাব্যস্ত করা যাবে না। তবে এটার মাত্রা থাকবে যতটুকু করা প্রয়োজন, সেই তার এক্সেসিভ পাওয়ার যদি এক্সারসাইজ করা হয়, তাহলে কিন্তু হবে না। যাই হোক, আমরা এই ৩০০ ধারার যে ২য় ফেজে উল্লেখ করা আছে বা এক্সেপশনস, যে ৫টা এক্সেপশনস আছে, এটা আলোচনা করলে এটা স্পষ্ট হবে। তো প্রথম যে ব্যতিক্রম আছে সেটা হচ্ছে যে প্রভোকেশন। প্রভোকেশন মানে হচ্ছে যে কাউকে উত্ত্যক্ত করে বা কাউকে উত্তেজিত করার ফলে রাগান্বিত হয়ে কেউ যদি এই রাগান্বিতর পরিবর্তে সে যদি তার আঘাত করে, সেই আঘাতটা মূলত এখানে এমন যদি হয়, সেই যে আঘাতকারী ব্যক্তি, আমাদের যে ৫টি ব্যতিক্রম আছে, অর্থাৎ ৩০০ ধারার সেকেন্ড ফেজে বা সেকেন্ড স্তরে যে আমাদের ৫টি ব্যতিক্রম, তার মধ্যে প্রধান ব্যতিক্রম হচ্ছে প্রভোকেশন। যদি কেউ কাউকে প্রভোক করে বা এখানে কাউকে উত্তেজিত করে, এমন উত্তেজিত করলো যে উত্তেজনার ফলে সে সেলফ কন্ট্রোল হারিয়ে সে আঘাত, যে উত্তেজনাকারী দানকারীকে আঘাত করলো, সেই আঘাতে তার মৃত্যু হলো। এটা কিন্তু আপনার ২৯৯ ধারার অধীনে এটা কালপাবাল হোমিসাইড হবে, এখানে নিন্দনীয় নরহত্যা হবে। এটা কিন্তু খুনের পর্যায়ে পড়বে না। তবে এই কথাও মনে রাখা দরকার যে এই যে প্রভোকেশনটা এমন যদি হয় যে সামান্য প্রভোকেশনে অতিরিক্ত আমি এটাকে উত্তেজিত হয়ে, যতটুকু উত্তেজনা হওয়া প্রয়োজন তার চেয়ে যদি আমি এক্সেসিভ উত্তেজনা হই এবং উদ্দেশ্য যদি থাকে যে সামান্য উত্তেজনায় আমি তাকে হত্যা করব, তাহলে কিন্তু এটা আর ওই কালপাবাল হোমিসাইড থাকবে না। এটা কিন্তু তখন হয়ে যাবে মার্ডার, অর্থাৎ কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হবে। তাহলে এখানে দুটো বিষয় ক্লিয়ার হওয়া দরকার। একটা হচ্ছে প্রভোকেশনটা কতটুকু মাত্রায় করেছিল এবং সেই উত্তেজনাটা কেমন পর্যায়ে ছিল। সেই পর্যায়ে সে সেলফ কন্ট্রোল হারিয়ে যদি এই কাজটি করে বা তাকে হত্যা করে, তাহলে সেটা আ আ কালপাবাল হোমিসাইড হবে, নিন্দনীয় নরহত্যা হবে, খুন হবে না। কিন্তু এমন যদি হয় যে সে এমনভাবে প্রভোক করছে যে প্রভোকের ফলে তাকে মেরে ফেলাবার কথা নয়, তাকে সামান্য আঘাত করলেই চলে, কিংবা সে ওরকম একটা আ আ যতটুকু সে প্রভোগ করেছে ততটুকু সে এখানে অ্যাকশন নিতে পারত। তাহলে কিন্তু সেটা আ অবশ্যই আ আপনার নিন্দনীয় নরহত্যা বা এখানে নিন্দনীয় নরহত্যার পর্যায়ে খুন হিসেবে এখানে গণ্য করা হতো না। কিন্তু উদ্দেশ্য যদি এমন হয় যে প্রভোকেশন এর ফলে যিনি প্রভোগ করলেন, তিনি এই প্রভোগ করে একজনকে উত্তেজিত করলেন এবং সেই উত্তেজন আ যাকে করা হলো, উত্তেজিত যে ভিকটিম, সে ভিকটিম তাকে আঘাত করল। সেই আঘাতটা এমন হলো যে সেই আঘাতের প্রতিঘাত আ এ এমনভাবে করল যে উদ্দেশ্য থাকলো যে তাকে আমি মেরে ফেলবো। অর্থাৎ সে আমাকে আঘাত করবে, আমি তাকে মেরে ফেলবো। অর্থাৎ প্রভোগ করলাম আমি, যে ব্যক্তি প্রভোগ করল, সেই ব্যক্তি আবার সেই প্রভোকের যে বিপরীতে যাকে প্রভোগ করা হলো, তিনি যাকে উত্তেজিত করা হলো, তিনি উত্তেজিত হয়ে তার প্রতি একটা অ্যাকশন নিলেন। সেই অ্যাকশনের বিপরীতে তিনি এবার সুযোগ পেলেন যে সে যখন অ্যাকশন নিয়েছে আমি তাকে মেরে ফেলবো। এবার তাকে মেরে ফেলা হলো। এখানে কিন্তু আর ওই যে প্রভোকেশনটা বিষয়টা থাকবে না। এটা নিন্দনীয় নরহত্যার ভিতরে থাকবে না। এটা খুনের পর্যায়ে চলে যাবে। সুতরাং এই যে প্রভোকেশনটা, এটা অবশ্যই আমাদের জানতে হবে যে ১ম যে ব্যতিক্রমেরও ৩ টি ব্যতিক্রম আছে। ১ম যে ব্যতিক্রম, সেই ব্যতিক্রমের ৩ টি ব্যতিক্রম আছে। সেই ৩ টে ব্যতিক্রম হচ্ছে, একটা যে আমি যে প্রভোগকারী, সেই প্রভোগকারী আবার সেই যাকে যাকে উত্তেজিত করলো তাকে আবার
মারার উদ্দেশ্যে সে খুন করে মেরে ফেললো বা হত্যা করলো, তাহলে সেটা কিন্তু আর ওই ইসের ভিতরে থাকবে না। অর্থাৎ যে ব্যতিক্রম আছে যে কালপাবল হোমিসাইড হবে, খুন হবে না, এটা কিন্তু খুনের পর্যায়ে চলে যাবে তখনই। এরপরে আছে যে আমাদের যতটুকু আমরা জানি যে সেলফ কন্ট্রোল, সেলফ ডিফেন্স, এবং এখানে প্রাইভেট ডিফেন্সের একটা কথা আছে যে আত্মরক্ষার জন্য আমরা যে কাউকে হত্যা পর্যন্ত করতে পারি, খুন পর্যন্ত করতে পারি, তার মৃত্যু ঘটাতে পারি। কিন্তু এমন যদি আইন প্রয়োগকারী সংস্থা কেউ কাউকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করলে তার মান সম্মানে বাঁধলো কিংবা তিনি অনেকটা সম্মানহানিতে পড়ে গেলেন, তিনি নিজেকে রক্ষার অজুহাত দিয়া সেই আইন প্রয়োগকারী সংস্থার যে কাউকে তিনি হত্যা করে ফেললেন। এটা কিন্তু আর ওই প্রভোকেশনের ভিতরে পড়বে না। অর্থাৎ এই প্রভোকেশনের ফলে যেটা হয়েছে সেটা না হয়ে এই ব্যতিক্রমের ভিতরে ব্যতিক্রমের ব্যতিক্রম ২ নম্বর, এটা কিন্তু খুনের পর্যায়ে চলে যাবে। এটা খুন হিসেবে ট্রিট করা হবে। বৈধ ৩ নম্বরে যে ব্যতিক্রম আছে, ১ নম্বরে যে ব্যতিক্রম তার ৩ নম্বর ব্যতিক্রম হচ্ছে এইটা যে বৈধ যে আত্মরক্ষার অধিকারের অজুহাত দিয়ে যদি কেউ কাউকে আ আ মা হত্যা করার উদ্দেশ্যে হত্যা করে, তাহলে কিন্তু সেটা আর ওই ইসের ভিতরে থাকবে না। অর্থাৎ আত্মরক্ষার ক্ষেত্রে এটা প্রয়োগ করা যাবে না। এটা কিন্তু অবশ্যই খুনের পর্যায়ে পড়বে। সুতরাং আমাদের ৩০০ ধারার যে 2nd ফেজে যে ৫ টি ব্যতিক্রম আছে, তার ১ম ব্যতিক্রমের ভিতরে ৩ টি আবার আ ব্যতিক্রম আছে। অর্থাৎ ১ম ব্যতিক্রমের ৩ টি ব্যতিক্রমও আছে। যেটা আমরা এখন আলোচনা করলাম। এরপরে হচ্ছে আমার ২য় নম্বর ব্যতিক্রম। এক্সেপশন নং 2, এটা হচ্ছে যে এক্সিডিং পাওয়ার এক্সারসাইজ। অর্থাৎ আমরা যদি আমাদের যতটুকু ক্ষমতা আছে, ক্ষমতার বাইরে যদি আমরা পাওয়ার এক্সারসাইজ করি বা পাওয়ার ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু আ আ অনেক সময় নিন্দনীয় নরহত্যার পর্যায়ে পড়বে। যেমন আ আমাকে এক কোনো একজন ব্যক্তিকে কেউ আঘাত করতে আসছে। এই আঘাতটা এমনই, তার হাতে কোনো লাঠি নাই বা কোনো মারণাস্ত্র নাই। তিনি শুধু হাতেই তাকে আক্রমণ করছেন। এখন এই যে আক্রমণ করা হলো, সেই আক্রমণের জন্য আ প্রতিহত করতে যেয়ে তিনি তার নাকে একটা ঘুষি দিলেন বা নাকে একটু আঘাত করলেন। সেই আঘাতের ফলে তার মৃত্যু হলো। তাহলে এই মৃত্যুটা কিন্তু খুন হবে না। এটা নিন্দনীয় অপরাধ বা এখানে এটা কালপাবল হোমিসাইড হবে। নিন্দনীয় নরহত্যা হবে এটা। কিন্তু একটা বিষয় এখানে খেয়াল রাখা দরকার যে তিনি আ আঘাত করতে আসছেন বা কোনো একটা পরিস্থিতিতে উত্তেজিত হয়ে তিনি একজন ব্যক্তিকে আঘাত করতে আসছেন। কিন্তু যে ব্যক্তিকে আঘাত করতে আসছেন, সেই ব্যক্তি কিন্তু জানে যে ও অসুস্থ রোগী। এবার ওকেও ওরা বুকে একটা ঘুষি মেরে দিলেন। এমন জায়গায় ঘুষি মেরে দিলেন যে জানেন যে তিনি হার্ট অপারেশনের রোগী। তিনি ঘুষি মারার সঙ্গে, সঙ্গে সেখানে তিনি মৃত্যুবরণ করলেন। এখানে কিন্তু আ মারণাস্ত্র ব্যবহার করা হয় নাই। এখানে হাতে বা হাত দিয়ে এখানে তাকে ঘুষি মারায় তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি জানতেন যে এই ঘুষি মারলে তিনি মৃত্যুবরণ করবেন। তাহলে জেনে যদি করা হয় সেটা কিন্তু আর নিন্দনীয় নরহত্যা থাকবে না। এটা কিন্তু অবশ্যই মার্ডারের পর্যায়ে চলে যাবে। কিন্তু এমন যদি হয় তিনি জানেন না, অথচ তিনি ঘুষিটা মেরেছেন। সেই ঘুষিতে পরবর্তীতে তার হাসপাতালে মৃত্যু হয়েছে বা কোনোভাবে মারা গেছেন তিনি। কিন্তু তিনি জানতেন না, এটা প্রমাণ করতে হবে আদালতে যে তিনি জানতেন না যে হার্ট তার ব্লক আছে কিংবা তিনি হার্টের রোগী কিংবা তিনি হার্ট অপারেশন করেছেন। এটা না জেনেই তিনি ঘুষি মেরেছেন। অতর্কিতে ঘুষিটা লেগে গেছে এবং যার ফলে তার মৃত্যু হয়েছে। এটা খুনের পর্যায়ে পড়বে না, এটা কালপাবল হোমিসাইডের পর্যায়ে পড়বে। আমরা ৩ নম্বরে আমাদের যে ব্যতিক্রম আছে, এক্সেপশন নম্বর 3, এখানে আলোচনা করা হয়েছে যে কোনো আ আইনের দ্বারা বাধ্য কোনো ব্যক্তি বা পাবলিক সার্ভেন্ট তিনি যে আইন প্রয়োগ করতে যেয়ে দেখা যাচ্ছে যে অ্যা অ্যা কোনো একটা মব অ আ থামাতে যেয়ে বা কোনো একজন মব ভায়োলেন্স যেটা হয়েছে বা এখানে যে আক্রমণকারী কোনো জানমাল বা জনস্বার্থ রক্ষার জন্য, পাবলিক ইন্টারেস্ট রক্ষার জন্য যদি কোনো আম সরকারি কর্মকর্তা পাওয়ার এক্সারসাইজ করেন। এই এক্সারসাইজ করতে যেয়ে অতিরিক্ত করা হয়ে গেছে। সেই অতিরিক্ত করার ফলে কিছু সাধারণ মানুষও সেখানে মৃত্যুবরণ করেছেন। এটা কিন্তু
আপনার খুন হবে না, তবে এটা কালপেবল হোমিসাইড হবে, যেহেতু উনি পাওয়ার ওভার রিঅ্যাকশন করেছেন এবং অতিরিক্ত পাওয়ার দেখিয়ে তিনি ওখানে কালপেবল হোমিসাইড করেছেন। এটা নিন্দনীয় নরহত্যা হবে, তবে এটা খুনের পর্যায়ে পড়বে না। আমাদের এই এক্সেপশন নম্বর 4, এখানে আছে সাডেন ফাইট, অর্থাৎ মানে হঠাৎ করে এখানে গোলযোগ। এই গোলযোগের ফলে উত্তেজিত হয়ে অনেক সময় যে ঘটনাগুলো ঘটানো হয়, সেই ঘটনার বা এখানে যদি কোনো মৃত্যুর মতো ঘটনা ঘটে, তাহলে কিন্তু এটা কালপেবল হোমিসাইড হবে। এটা কিন্তু আম খুন হবে না। তবে এক্ষেত্রে অবশ্যই পূর্ব পরিকল্পনা থাকবে না। সাডেন ফাইট মানে হঠাৎ করে একটা গোলযোগ সৃষ্টি হলো, তার ভিতরে সেই গোলযোগের ভিতরে যদি কাউকে হত্যা করা হয়, সেই হত্যাটা কালপেবল হোমিসাইড হবে, তবে সেটা খুনের পর্যায়ে পড়বে না, যেহেতু এখানে পূর্ব পরিকল্পনা বা নলেজ এখানে নেই সেই জন্য। এক্সেপশন নং 5, এই পঞ্চম ব্যতিক্রমে এখানে বলা হয়েছে যে কারো মতামত নিয়ে যদি কাউকে হত্যা করা হয়। কেমন? যেমন একজন আ আ একজন আ অ্যাক্সিডেন্টে তার পা কাটা গেছে। এবার তার পা আর কোনোদিন ভালো হবে না এবং সুচিকিৎসা পাওয়ার জন্যে তার পর্যাপ্ত অর্থ, বৃত্ত তার নেই। এইবার সে তার বন্ধুকে বলল, "বন্ধু, তুই আমাকে গুলি করে মেরে ফেল। আমি এই জীবন এভাবে রেখে আমি পারতেছি না। এত যন্ত্রণা ভোগ করার চাইতে আমার মৃত্যুটাই শ্রেয়।" এবং মানে পরিণত বয়সের লোক। এই পরিণত বয়সের কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় সে মৃত্যুবরণ করতে চায় এবং তাকে যদি কেউ হত্যা করে সেই তার মতামত নিয়ে, তাহলে কিন্তু এই হত্যাটা খুন হবে না। এটা কালপেবল হোমিসাইড হবে, নিন্দনীয় নরহত্যা হবে। যেহেতু এটা আ আমাদের আ মানে আ যে মানসিকভাবে যে সমর্থনযোগ্য কোনো আ কাজ নয়। এটা সম্পূর্ণ আমি মনে করি অবৈধ কাজ। আমাদের আইনও সেটা বলে যে এটা অবশ্যই নিন্দনীয় নরহত্যা। এর ভিতরে যাওয়াটাই হচ্ছে অপরাধ। যদিও সে মুখ দিয়ে বলে থাকে যে আমাকে হত্যা করা হোক, আমি মরতে চাই বা আমাকে মেরে ফেলে দেওয়া হোক। এটা আসলে আইন সিদ্ধ নয়। সে কারণে এটা নিন্দনীয় নরহত্যা এবং এর পানিশমেন্টের ব্যবস্থা আছে। এটা আমাদের ১০ বছর এবং সর্বোচ্চ আ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে এই বিষয়টি। অর্থাৎ আমাদের ব্যতিক্রম নম্বর যে 5, এক্সেপশন 5, সেখানে আছে কি যে সম্মতিক্রমে যদি কেউ মৃত্যুবরণ করে বা তাকে মেরে ফেলাবার জন্য কাউকে সে অনুরোধ করে, তাহলে সেই মৃত্যুর দায় যিনি হত্যা করেছেন তিনি খুনের দায় সাব্যস্ত হবেন না। তিনি কালপেবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যার দায়ে অবশ্যই অভিযুক্ত হবেন। এখানে উদাহরণ হিসেবে বলা যায় যে ২ জন বন্ধু তারা সিদ্ধান্ত নিল একে অপরকে তারা হত্যা করে তারা পৃথিবীর থেকে চলে যাবে এবং তাদের আজীবন বন্ধুত্ব যাতে পরকালে বজায় থাকে সেই সিদ্ধান্ত নিয়ে তারা একটা চুক্তি করল নিজেদের ভিতরে এবং তারা দুজনই অসুস্থও বটে। তাদের দুজনেরই কিডনি ড্যামেজ হয়ে গেছে। যে তারা পৃথিবীতে আর থাকতে চায় না। A এবং B, ধরে নিই A এবং B। A B কে বলল, "ভাই, তুই আমাকে মেরে ফেলবি। তারপরে আ আ তুই আমাকে মারবি, তারপরে তুই নিজে মরবি।" ঠিক আছে? এইভাবে দুজনে চুক্তি করল। চুক্তি করার পরে A ১ম এ তাকে মেরে ফেলল। A B কে মেরে ফেলল। এখন B যখন মরতে যাবে তখন পুলিশ তাকে অ্যারেস্ট করল। এখন ঘটনাটা ঘটল কি? যে B তো খুনের দায়ে অভিযুক্ত হয়ে যাবে। কিন্তু A B কে হত্যা করেছে। সুতরাং A যদি B কে হত্যা করে তাহলে B অ্যা অ্যা A B এর খুনের দায়ে অভিযুক্ত হবেন। এখন ২ জন মারা গেলে তো কেউই অভিযুক্ত এখানে হতো না। দুজনই মারা যেতেন। কিন্তু যেকোনো একজন বেঁচে আছেন। তো যিনি বেঁচে থাকবেন, যদি A B কে হত্যা করে কিংবা B A কে হত্যা করে বা কেউ যদি বেঁচে যায় এর ভিতরে, এদের মধ্যে কিন্তু কনসেন্ট আছে। অর্থাৎ এদের সম্মতি আছে যে একে অপরকে আমরা মেরে আমরা চলে যাব বা একসাথে গুলি করব দুজন দুজনকে। এমন যদি হয় যে A এবং B দুজনই বলে একই সাথে ফায়ার করব। এবার একই সাথে ফায়ার করল কিন্তু B এর আ A এর গুলিতে B মারা গেল কিন্তু B এর যে বন্দুকের গুলিটা কোনমতে ড্যামেজ হয়ে গেছে বা সেটা ব্লাস্ট হলো না। যে কারণের জন্য এটাকে সে আ আ মারতে পারে নাই। তাহলে এই যে ২ জনের একজন বেঁচে গেল।
অর্থাৎ এ গুলি করলো বিকে, বি গুলি করলো একে একই সময়ে। কিন্তু একজনের গুলিতে একজন মারা গেল, আরেকজনের গুলি অন্য দিক দিয়ে চলে গেল। হঠাৎ করে পুলিশ এসে সেই যিনি বেঁচে আছেন তাকে ধরল। তাহলে এখন কি হবে? এখন এটা কি খুন হবে নাকি কালপেবল হোমিসাইড হবে? এটা আসলে কালপেবল হোমিসাইড হবে, নিন্দনীয় নরহত্যা হবে। এটা খুন হবে না। যেহেতু ২ বন্ধুতে এটা কনসেন্টের ভিত্তিতে বা এখানে সমঝোতার ভিত্তিতে, মতামতের ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। যাই হোক, আমাদের ৩০০ ধারায় তাহলে ২ টো অংশ আছে। ১ম অংশ হচ্ছে খুনের সংজ্ঞা, ২য় অংশ আছে যে ব্যতিক্রম। অর্থাৎ এটা খুন করলেও খুন হবে না। এটা ২৯৯ ধারার সাথে এটা যুক্ত। ২৯৯ ধারায় যে কালপেবল হোমিসাইড আছে, এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। এই নিন্দনীয় নরহত্যার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের এই যে ৫ টা ব্যতিক্রম আছে ৩০০ ধারার 2nd ফেসে বা 2nd অর্ধে, এবং ১ম অর্ধে যে ৪ টি কারণ আছে, যে ৪ টি কারণের জন্য এখানে কালপেবল হোমিসাইড খুন হিসেবে গণ্য হবে। অর্থাৎ ৩০০ ধারায় ১ম অর্ধে খুনের সংজ্ঞা, ২য় অর্ধে এখানে নিন্দনীয় নরহত্যা হবে। এটা ব্যতিক্রম আছে যে খুন হবে না, এটা নিন্দনীয় নরহত্যা হবে। তো সুতরাং এখানে মূলত সিচুয়েশন, তার কার্যের যে ধারা, প্রকৃতি, এর উপর নির্ভর করে কোনটা খুন হবে, কোনটা কালপেবল হোমিসাইড হবে, কোনটা মোটেই খুন হবে না, কোনটা অপরাধী হবে না, এইগুলো আছে। তো আমাদের নাবালকের কার্য আমরা জানি যে সে অপরাধ নয়। কোনো মাতাল, উন্মাদ এদের কার্য অপরাধ নয়। এখানে কোনো ইনসান ব্যক্তি বা কোনো এখানে যে অ্যাডিক্টেড পারসন, এদের কার্য অনেক সময় যে কোনো অপরাধ হবে না। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে তাদের অপরাধ আবার অপরাধ হবে, কিংবা তারা সেলফ ডিফেন্স এর ক্ষেত্রে তাদেরকে হত্যা করলেও অপরাধ হবে না। সুতরাং এই অপরাধ হবে, অপরাধ হবে না, কখন নরহত্যা হবে, কখন নিন্দনীয় নরহত্যা হবে, কখন খুন হবে, কখন মোটেই অপরাধ হবে না, এই বিষয়গুলো অবশ্যই আমাদের পড়াশুনো করেই জানতে হবে। আমি একজন আইনের ছাত্র হিসেবে এবং আইনের একজন শিক্ষার্থী হিসেবে আমিও এখনো অনেক কিছু জানার জন্য আমি চেষ্টা করছি। তো আমার এই সামান্য আলোচনায় যদি আপনাদের কোনো সামান্য উপকার হয়ে থাকে, আপনারা অবশ্যই একটু বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তীতে আমার আলোচনাগুলো আপনারা সহজে পেতে পারেন। এটা আপনাদের মর্জির উপর নির্ভর করবে। তো আমার যে আলোচনা আজকে কতটুকু আপনাদের উপকারে আসতে পারছে জানি না। ভবিষ্যতে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকে এ পর্যন্তই রাখছি। শুভরাত্রি।